আজ বাড়িতে মহা ধুমধাম। বিয়ের এত বছর পর সরজুর কোল আলো করে আসতে চলেছে নতুন অতিথি। তার আগমন বার্তাকে উদযাপন করা হবে। মানে সহজ ভাষায় হলেও আজ সরজুর সাধের অনুষ্ঠান। বংশধর আসার আনন্দে সরজুর শাশুড়ি তাকে বাপের বাড়িতে আসার অনুমতি দিয়েছেন। তাই সাধের অনুষ্ঠান এখানেই হবে। তখনকার দিনে সবার ঘরে ঘরে সাধের অনুষ্ঠান হতো না, আর হলেও এখনকার মতো এত আড়ম্বর ছিল না। ভিতর বাড়িতে শুধু মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ থাকত। সেখানে পুরুষের প্রবেশ নিষেধ। অনেক নিষ্ঠা সহকারে নতুন অতিথির আগমন বার্তাকে উদযাপন করা হতো। নিষ্ঠার সাথে অনেক কুসংস্কারও যুক্ত ছিল, কিন্তু মানুষ তাকে সংস্কার হিসেবেই ধরে নিত। এই যেমন কোনো নিঃসন্তান মহিলা সেই অনুষ্ঠানে থাকতে পারত না, তাতে নাকি অমঙ্গল হবে। এই সময় কোনো বাজা মানুষের মুখ দেখতে নেই। তাই সরজুর শাশুড়ি তাকে বাবার বাড়িতে পাঠিয়েও বারবার বলে দিয়েছেন এমন কোনো মহিলার মুখ যেন সে না দেখে, আর তার মা যেন এই শুভ অনুষ্ঠানে তাকে থাকতে না বলেন। আসলে তিনি কমলের কথাই বলেছেন। বিয়ের এত বছর পরও কমল যে কোনো বংশধর দিতে পারেনি। আসলে কমলও যে মা হতে পারে এ কথা মনে হয় সবাই ভুলেই গিয়েছিল। কমল নিজেও কখনো ভেবে দেখেনি। ডোজেশ্বর বা তার শাশুড়ি মাও তো কখনো বলেনি এবার বংশধর চাই। নিজের দস্যিপনা কাজকর্ম নিয়েই ব্যস্ত ছিল, তাই মা হয়ে ওঠা হয়নি কমলের। তাই বলে সে কিন্তু বাজা নয়, তবে সে কথা কে বোঝে। আজকের এই শুভ দিনে ওই শুধু সরজুর শাশুড়ি নয়, আরও অনেকেই আপত্তি করেছে কমলের থাকা নিয়ে। তাই কি সে বাড়ি ছেড়ে চলে গেল? কিন্তু কোথায় গেল? সেদিন পুকুর ঘাটে এটা নিয়ে আলোচনা হচ্ছিল মেয়েদের মধ্যে। গ্রাম বাংলায় তখনকার দিনে পুকুর ঘাটটা মেয়েদের কাছে এক মিলন ক্ষেত্রের মতো ছিল। পাড়ায় যত রকম ভালো খবর বা মন্দ খবর হোক না কেন, এই পুকুর ঘাট থেকেই তা জানা যেত। বিকেল হলেই মেয়ে বউরা সেজে গুজে আলতা সিঁদুর পরে কলসি কাখে সখীদের সাথে জলকে যেত। এটা বদ্ধ ঘর থেকে বেরিয়ে একটু মুক্ত বাতাস এনে দিত তাদের। পাঁচজনের সাথে দেখা হতো। তেমনি সেদিনও পুকুর ঘাটে আলোচনা হচ্ছিল। আর কমল তো মোটামুটি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুই থাকে, কারণ ওর মতো মেয়ে বা বউ এই সমাজে বিরল। ও যেন সময়ের আগেই জন্মেছে। চিন্তাধারাও অনেক উন্নত, যার পাঁচটা মেয়ের সাথে মেলে না। তবুও ঘাটে যখন সেদিন সরজুর স্বাদ নিয়ে আলোচনা হচ্ছিল আর সবাই কমলের উপস্থিতি নিয়ে নানা মত দিচ্ছিল, তখনও সত্যিই খারাপ লাগছিল। যে মানদা পিসি কমলকে এত ভালোবাসত, তিনি পর্যন্ত বললেন কমলকে অনুষ্ঠানে থাকা উচিত নয়। যদি কোনো অঘটন ঘটে যায়, আসলে এরা কেউই তো কুসংস্কারের বাইরে নয়। টুম্পা বৌদি বলল, পিসি, সে তো তুমি বুঝছো, আমি বুঝছি। ওই মেয়ে বুঝলে হয়। তার তো আবার সব কিছুতেই বাড়াবাড়ি। দুপাতা বই পড়েছে না, শুনলে না? সেদিন আমাকে কত জ্ঞান দিয়েই দিল। তাছাড়াও শাশুড়ি মানে চারুলতা কি এসব মানবে? ও তো কমলের নামে এক ডোক জল বেশিই খায়। মানলাম কমল খুব ভালো মেয়ে, সবার জন্য ভাবে, কিন্তু শুভ অনুষ্ঠানে পয়া অপয়া বলে তো একটা ব্যাপার থাকে। সেটা তো শুধু ভালো মানুষ দিয়ে হয় না। এই যে আমি বিধবা, আমি কি কোনো শুভ কাজে থাকতে পারবো? আরে আমাদের যে থাকতে নেই, বলেন মোক্ষদাদি। শুধু তাই নয়, সরজুর শাশুড়িও নাকি আপত্তি করেছে। তাদের প্রথম বংশধর আসছে তো, তাই তারাও চায় না কোনো অপয়া বা বাজা মেয়ে মানুষ এই অনুষ্ঠানে থাকুক। কিন্তু কমল কোথায় যাবে? ওর তো বাবার বাড়িও নেই। শুনেছি বাবা নাকি এখনো বেঁচে আছে। ওরা গরিব মানুষ। কমল বা ব্রজেশ্বর কাউকেই তো কোনোদিন যেতে দেখিনি। তবে পাড়ায় কারো বাড়িতে এসে এই কটা দিন একটু সরে থাকতে পারলে বলো? ওকে তো সবাই ভালোবাসে, বলে হারুর মা। হ্যাঁ গো দিদি, তোমরা সবাই ঠিক বলেছ, কমলকে সবাই ভালোবাসে। তবুও তার সন্তান নেই বলে অনেক দোষ। সে খারাপ অপয়া, কোনো শুভ অনুষ্ঠানে থাকতে পারবে না। আচ্ছা, একবার বলো তো, আমার সন্তান না হওয়ার জন্য কে দায়ী? তোমরা কি সঠিকভাবে বলতে পারবে? বলে কমল। কখন এসেছে কেউ খেয়াল করেনি। কমল আরও বলে, আচ্ছা, আমার কথা না হয় বাদ দিলাম। এই যে মানদা পিসি, সবাই তো জানো পিসি খুব ভালো মানুষ, অনেকের অনেক উপকার করেন। তবুও দেখো, বাল্য বিধবা বলে কোনো শুভ কাজে পিসির যাওয়া নিষেধ। কিন্তু পিসি কি কারো ক্ষতি চাইতে পারে? তবুও পিসি সেটা মেনে নিয়েছেন, কারণ এটাই সমাজের নিয়ম। আমরা এর বাইরে ভাবতেই শিখিনি। কিন্তু একবার তোমরা ভেবে দেখো তো,
পিসে মশাই মারা যাওয়ার পিছনে পিসির কি কোনো ভূমিকা ছিল? শুনেছি পিসি নাকি তখন বাপের বাড়িতেই ছিলেন। অথচ দেখো, আজীবন সাদা থান পরে নিজের শখ আহ্লাদ, ভালো লাগা মন্দ লাগা বিসর্জন দিয়ে সারা জীবন নিরামিষকে কাটিয়ে দিতে হলো পিসিকে, শুধু সমাজের ভয়। অথচ সমাজ তাকে কি দিল? অপয়ার তকমা। কোনো শুভ কাজে তার থাকার অধিকার নেই। এসব তুই কি ভুলভাল বলছিস কমল? শাস্ত্রে এসব নিয়ম লেখা আছে, এগুলো পালন না করলে নরক বাস হয়। তাছাড়া সেদিন তো দেখলাম ভুল করে একাদশীর দিন ভাত খেয়ে ফেলেছিলাম বলে কত কষ্ট হলো আমার নাতিটার। বৌমা তো বলছিল ওটা আমার অনাচারের ফল, বলেন খেন্তি পিসি। হায় রে পোড়া কপাল, উনি ভাত খেয়েছেন বলে নাতি অসুস্থ। না, এদের বোঝানো আমার কাজ নয়, বরং জল নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাই, অনেক কাজ পড়ে আছে। সব জোগাড় তো আমাকেই করতে হবে। এরা যাই বলুক না কেন, আমার শাশুড়ি এসব মানবে না। উনি আমাকে খুব ভালোবাসেন। তাছাড়া আমার খেলার সাথী সেই সরজু, যার সাথে এক থালায় ভাত মেখে খেয়েছি, মারামারি করেছি পুতুলের বিয়ে নিয়ে। আর আজ সে সত্যিকারের পুতুল আনতে চলেছে। কি যে আনন্দ হচ্ছে আমার! ধুর, এদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। এরপর আমার কোলেও ফুটফুটে একটি পুতুল আসবে, তখন আর কেউ ওসব বলতে পারবে না, মনে মনে ভাবে কমল, আর লজ্জায় লাল হয়ে যায়। কিন্তু বাড়িতে পৌঁছে শুনে তাকে নিয়ে আলোচনা করছে সবাই। হঠাৎ কমল দাঁড়িয়ে যায়। এর আগে সে কখনোই এমন করেনি। আজ তার খুব ইচ্ছা হলো ওদের কথাগুলো শোনার। তার শাশুড়ি ব্রজেশ্বরকে বলছেন, কমল থাকলে তো কিছুতেই সরজুর শাশুড়ি এই অনুষ্ঠানে রাজি নয়। কি করা যায় বলতো? মেয়েটাকে বলি কি করে আজকের দিনটা অন্য কোথাও গিয়ে থাকতে? ওর উৎসাহ তো সবচেয়ে বেশি। আর আমরা কিছু না মানলেও সরজুর শাশুড়ির বাড়ির লোক তো মানে, ওরা তো কথা শোনাতে ছাড়বে না, পরে যদি কোনো বিপদ হয়। মা, আমি এই বিষয়ে কি বলবো বলো? এসব তো মেয়েলি ব্যাপার। তাছাড়া কমল সম্পর্কে তো সব সিদ্ধান্ত এতদিন তুমিই নিয়ে এসেছো। আমি কি বলবো বলো? তবে এসব কুসংস্কার ছাড়া আর কিছু নয়। কিন্তু সবাই তো সেটা বুঝবে না। তুমি যা ভালো বোঝো করো, বলে ব্রজেশ্বর। বলে ব্রজেশ্বর কিছুতেই করতে হবে না, কমল এখানেই থাকবে। ওসব কুসংস্কার জানো তো আমরা মানি না, বলেন ব্রজেশ্বরের বাবা। কিন্তু সত্যি যদি কোনো অমঙ্গল হয়, সরজুর যদি ক্ষতি হয়, তখন কি হবে? ওকে তো আর শ্বশুরবাড়িতে নেবে না, ভয় ভয়, বলেন চারুলতা দেবী। আর দাঁড়িয়ে শুনতে পারেন না কমল। শেষে শাশুড়িও মা তাকে ভুল বুঝল। শত হলেও আমি তো ওনার নিজের মেয়ে নয়। এই প্রথমবার কমলের চারুলতা দেবীকে শাশুড়ি মা বলেই মনে হলো। না, আর এখানে থাকা যাবে না। কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় কমল। আস্তে আস্তে বেলা বাড়ছে, 12টার মধ্যে শুভ কাজ করে ফেলতে হবে। সরজু শ্বশুরবাড়ি থেকে সবাই এসেছে, ও শাশুড়িও খুব খুশি। এই প্রথম বংশধর আসছে বলে কথা। তবে একটা ভয়ও আছে, যদি মেয়ে হয় এত আদর যত্ন আর থাকবে না সরজুর। যাই হোক, নিয়ম কানুন সব নিষ্ঠাভাবে পালন করা হচ্ছে। খড় দিয়ে দুটো পুতুল বানানো হয়েছে, একটি মেয়ে আর একটি ছেলে। ঝুড়ি চাপা দিয়ে ঢেকে রাখা হবে। তারপর সরজুকে চোখ বন্ধ করে একটি ঝুড়ির ঢাকনা খুলতে হবে। এটাই নিয়ম। ঢাকনার তলায় মেয়ে থাকলে মেয়ে হবে, আর ছেলে থাকলে ছেলেই হবে, এমনই ধারণা। স্নান সেরেই নতুন কাপড় পরে পুজোর বসতে হবে সরজুকে। কিন্তু নতুন শাড়িটা কিছুতেই একা একা পরতে পারছে না। কমল কমল বলে ডাকাডাকি শুরু করে দিল সরজু। কোনোদিন তো বৌদি বলেইনি, আজও বলতে লজ্জা করে। কাল কমল বলেছিল ডুরে কাটা লাল শাড়িটা যে সরজুকে সুন্দর করে পরিয়ে দেবে। তার যখন ছেলে হবে তাকে কমলই মানুষ করে দেবে। সেই পুতুল খেলার মতো সরজু যেন মারামারি না করে। এখন তো জ্যান্ত পুতুল আসছে, কি মজা করছিল কালকে। কিন্তু সকাল থেকে তো তাকে একবারও দেখা গেল না। কোথায় গেল? কাজ করছে মনে হয় নিচে। যা দায়িত্ববান মেয়ে কমল। কিন্তু না, বাড়ির কোথাও কমলকে খুঁজে পাওয়া গেল না। চারুলতা দেবীও অবাক, এমন তো সে কখনোই করে না। কোথায় গেল মেয়েটা? তাহলে সে কি আমাদের সব কথা শুনে ফেলেছে? তাই কি অভিমান করে কোথাও চলে গেল? ওর তো আপনজন বলতে আমরা ছাড়া আর কেউ নেই, মনে মনে ভাবেন চারুলতা দেবী। এদিকে সারা বাড়ি খুঁজে কমলকে কোথাও পাওয়া গেল না। সে বুঝতে পেরে গেছে সবাই কমলকে নিয়ে বাজে কথা বলছে, তাই সে মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে গেছে। বিশেষ করে তার মা।
মা কি করে ভাবলো কমল থাকলে আমার অমঙ্গল হবে? মার সাথে এখনই কথা বলতে হবে। কমল ছাড়া এই অনুষ্ঠান কিছুতেই হবে না, সে আমার যতই অমঙ্গল হোক না কেন। মা, কমলকে তুমি এত কষ্ট দিলে যে সে আমার এই বিশেষ দিনে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলো। তুমি তো এমন অন্ধ নও। আমার শাশুড়ি না হয় অনেক কিছু মানেন, কিন্তু তুমি তো উদার মানসিকতার মানুষ, আর 5টা শাশুড়ির মতো না। কমল এবং আমাকে লেখাপড়া শিখিয়েছ, এমনকি সবার আপত্তি সত্ত্বেও কমলকে লাঠি খেলা শিখিয়েছ, যেটা অনেকেই ভাবতে পারে না। তাহলে আজ কেন কমলকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো? একবার ভেবে দেখো, আজ কমলের জন্যই কিন্তু রাজুর মতো লম্পটগুলো মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকাতে ভয় পায়। মোড়ল কাকার মতো কৃপণ মানুষও শেষ পর্যন্ত ছেলের পড়ার খরচ দিতে বাধ্য হয়। আর এই তো সেদিন তোমার জামাইয়ের অসুস্থতার খবর শুনে নিজের ফুলশয্যা ফেলে কে ছুটেছিল আমার সাথে। সব ভুলে গেছো মা? কমল না আসা পর্যন্ত কোনো কিছু হবে না। এই আমি ঘরে গেলাম। ওরে দাঁড়া সরজু, আমি তো ওকে যেতে বলিনি, কিন্তু তোর শাশুড়ি এবং পাড়ার অনেকেই আপত্তি করেছে। অন্য সবার কথা না হয় বাদ দিলাম, কিন্তু তোর শাশুড়ি, তিনি তো কিছুতেই রাজি নয়। আমি কি করি বলতো? খুব অসহায়ভাবে বলেন চারুলতা দেবী। শোনো মা, আমার শাশুড়ি এত কথা বলেছেন ঠিকই, উনি আগের দিনের মানুষ, কুসংস্কারে আচ্ছন্ন, ওনাকে আমি বোঝাবো। তাছাড়া ছেলের বদলে মেয়ে হলে উনি আর এই যত্নটাও করবেন না, হয়তো ও বাড়ি তার ফেরতও নেবেন না। মা, ওদের কাছে বই পড়া অপরাধ, মেয়েদের বাইরে বেরোনো নিষেধ, কন্যা সন্তান জন্ম দেওয়া অপরাধ, এমনকি উঁচু স্বরে কথাও অপরাধ। কিন্তু তুমি তো তেমন নয়। যেখান থেকে পারো কমলকে খুঁজে আনো, বলে সরজু। বৌমা, ওই মেয়ে যদি তোমার সাধের অনুষ্ঠানে থাকে তাহলে আমি থাকবো না, এই আমি বলে দিলাম। একটা বাজা মেয়ে মানুষ। তোমরা ওকে মাথায় করে নাচতে পারো, কিন্তু আমি তো জেনে শুনে আমার বংশধরের অমঙ্গল করতে পারি না। তোমার যা মনে হয় করো, বড় বেশি স্বাধীন হয়ে গেছো। বাবার বাড়িতে এসেছো বলে শাশুড়িকে অপমান করতেও ছাড়ছ না। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। রামকুমারকে বলছি এখনই যেন গাড়ি ডেকে দেয় আমায়। আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব, বলেন সরজুর শাশুড়ি মা। সরজুর শাশুড়িকে কিছুতেই আটকানো গেল না, উনি চলেই গেলেন। বুঝলেন না শুভ অনুষ্ঠানে থেকে রাগ করে বেরিয়ে গিয়ে নিজে কতটা অমঙ্গল ডেকে আনলেন। অথচ যার জন্য চলে গেলেন তার কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। অনুষ্ঠান বাড়ির সব আনন্দ যেন মাটি হতে চলেছে। এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু কোনো আয়োজন ঠিকমতো হয়নি। সবার মন খারাপ, ব্যাপারটা যে এতদূর গড়াবে কেউ আন্দাজ করতে পারেনি। এমন সময় বাইরে বেশ কিছু মানুষের উত্তেজনাপূর্ণ কথাবার্তা শোনা যায়। ধর ধর, আস্তে আস্তে, খুব লেগেছে, বয়স্ক মানুষ তো। সরজু দৌড়ে বাড়ি গিয়ে দেখে কমলের হাত ধরে তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। হাত পা কেটে গেছে, মনে হয় খুব লেগেছে ভাই। এটা কিভাবে সম্ভব হলো? অবাক হয়ে তাকিয়ে থাকে সরজু। আজকের দিনটা কমল খুব আনন্দ করবে ভেবেছিল। সরজুর সন্তান তো তারও সন্তান। ছোট্ট ছোট্ট পায়ে একটি বাচ্চা সারা বাড়িতে ঘুরে বেড়াবে। এ তো সেই পুতুল খেলার মতো, কিন্তু এটা জ্যান্ত পুতুল হবে। সে কেন এতদিন এমন একটা বাচ্চার কথা ভাবেনি? কেউ তো তাকে বলেও নি বাচ্চা চাই। অথচ দেখো আজ বাচ্চা না থাকার জন্য এত অশান্তি। এবার ঠিক একটা বাচ্চা আনতেই হবে। নিজেই নিজের মনে মনে ভাবে আর লজ্জায় লাল হয়ে যায়। আচ্ছা, সে না হয় এত কিছু বোঝে না, কিন্তু তার স্বামী ব্রজেশ্বর তো অনেক জ্ঞানী, সে তো বলতে পারতো বাচ্চার কথা। তাহলে তো এই অশান্তিগুলো আর হতোই না। এমনকি তার শাশুড়িও তো কোনোদিন তাকে বলেনি, আর সেও দস্যিপনা করে ঘুরে বেরিয়েছে। দূর, যা হওয়ার হয়ে গেছে, এখন আর সারাদিনে বাড়িতে ফেরা যাবে না। একেবারে সব অনুষ্ঠান শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকেই ফিরব, মনে মনে ভাবে কমল। কিন্তু কোথায় যাবে? আজ নিজের মায়ের কথা খুব মনে পড়ছে আজ। সেই কোন ছোটবেলায় মা মারা যায়। 10 বছর বয়স হতে না হতেই গ্রামের লোকজন তার বাবাকে বলতে শুরু করে, এবার মেয়েকে বিদায় করো, অনেক তো বড় হলো। তাই তো বাবা বয়সে এত বড় ব্রজেশ্বর বাবুর সাথে তার বিয়ে দিয়ে দিল। তারপরেও ঘটে গেল কত ঘটনা। সব সামলে উঠেও আবার যে নতুন এই সমস্যার মুখোমুখি হবে তা সে ভাবতে পারেনি। সত্যি মেয়েদের জীবন বড় কষ্টের। আজ মা থাকলে তাকে হয়তো বলে দিত সঠিক রাস্তা। মায়ের কোলে শান্তিতে মাথা রেখে সব কষ্ট ভুলে যেতে পারত। সেই উপায়ও নেই।
আনমনা হয়ে হাঁটতে হাঁটতে সে চলে এসেছে বড় রাস্তার দিকে, বাড়ি থেকে অনেকটা দূরে। এবার কি করি, এখানে তো কোথাও থাকার জায়গা নেই। আচ্ছা, ওই পুরনো কালী মন্দিরটা আছে, ওখানেই বসে থাকি সারাদিন, পুজো দেখে কাটিয়ে দেব। সন্ধ্যা হয়ে গেলে সবাই চলে গেলে বাড়িতেই ফিরব, মনে মনে ভাবে কমল। এই প্রথমবার কমলের মনে খুব কষ্ট হচ্ছে। সত্যি এই সমাজের মানুষ কখনোই বদলাবে না। এই সমাজকে বদলাতে গেলে মেয়েদের লেখাপড়া শেখাতে হবে, ঘর থেকে টেনে আনতে হবে বাইরে। আচ্ছা, আমি কেন এমন ভাবি? সবাই তো রান্না বান্না স্বামী সংসার নিয়ে ভালোই আছে, তাহলে আমার মাথায় কেন এসব ঘোরে? সবাই তো ঠিক বলে আমি ঘর করতে পারি না, সন্তানের জন্ম দেওয়ার কথা তো কখনোই মাথায় আসেনি, মনে মনে ভাবে কমল। এদিকে বাড়িতে সবাই কমলকে খুঁজছে। সরজু বেঁকে বসেছে, কমল ছাড়া সে কিছুতেই সাধের অনুষ্ঠান করবে না। তখন দুপুর গড়িয়ে গেছে। মন্দিরে বসে এক মনে পুজো দেখছে কমল, আর মায়ের কাছে প্রার্থনা করছে সব অনুষ্ঠান যেন ভালোভাবে মিটে যায়। এমন সময় বড় রাস্তার দিক থেকে বেশ কিছু লোকের চিৎকার চেঁচামেচি শোনা যায়। সবাই ওদিকেই ছুটছে। কি হলো ওখানে? কেন সবাই ওদিকে যাচ্ছে? কমলও যায় সবার পিছু পিছু। গিয়ে যেটা দেখে তাতে তো তার চক্ষু স্থির। গরুর গাড়ির চাকা খুলে গিয়ে খালের দিকে কাত হয়ে গেছে গাড়ি। গাড়ির ভিতরে একজন বয়স্ক মানুষ আছেন। তিনিও এমনভাবে ঝুলছেন যে গাড়িটাকে যদি টেনে না আনা যায় তাহলে সব সমেত খালে পড়বে। গাড়োয়ান ছিটকে পড়ে গেছে উল্টো দিকে, আর গরু দুটোও নিজেদের বাঁচাতে উল্টো পাল্টা ছোটাছুটি শুরু করেছে। কমল তো লাঠি খেলা জানে, গায়ে জোরও বেশি। কোমরে কাপড় পেঁচিয়ে লাফ দিয়ে পড়ে। অন্যদের সহযোগিতায় গাড়ি টেনে সোজা করে। গরুগুলোকে আগে বাঁধন মুক্ত করে দেয়। গাড়ি টেনে তোলে হলে দেখা যায় গাড়ি তার কেউ নয়, সরজুর শাশুড়ি মা। কমলের রাগ করে অনুষ্ঠান বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন। হাত পা কেটে গেছে, কোমরে খুব লেগেছে। বয়স্ক মানুষ তো, তাড়াতাড়ি কমল ওনাকে টেনে তুলে নামিয়ে আনে গাড়ি থেকে। ব্যথায় যন্ত্রণায় কুঁকড়ে আছেন একেবারে। কমলকে দেখে যেন স্বস্তি পেলেন, জড়িয়ে ধরেন কমলকে। বলেন, মা, আমি তোর জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম। এই শুভ অনুষ্ঠানে তোকে থাকতে না দিয়ে যে অশুভ কাজ আমি করেছি, এটা তার শাস্তি। তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি রাগে কুসংস্কারে অন্ধ হয়েছিলাম। দেখ, যাকে অপয়া অলক্ষণে বললাম, আজ সেই আমার প্রাণ বাঁচালো। যে প্রাণ দান করে সে কিভাবে অপয়া হবে? চল আমরা ফিরে যাই। ঈশ্বর আমার চোখ খুলে দিয়েছেন, বলেন সরজুর শাশুড়ি মা। আসলে আপনার কোনো দোষ নেই মাসিমা, এটা তো এই সমাজেরই দোষ। যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে, আর আমরাও মনে প্রাণে এটা বিশ্বাস করে আসছি। কখনো যুক্তি দিয়ে ভাবছি না। আমি কিছু মনে করিনি, আপনি এভাবে বলবেন না। চলুন ধীরে ধীরে, আমি নিয়ে যাচ্ছি বাড়িতে, বলে কমল। তোর মতো করে কেন আমরা সবাই ভাবতে পারি না রে মা? তাহলে তো এত কষ্ট কাউকে ভোগ করতে হয় না, কাঁদো কাঁদো হয়ে বলেন সরজুর শাশুড়ি মা। সরজুর শাশুড়িকে সেদিন প্রাণে বাঁচিয়ে কমল নিয়ে আসে বাড়িতে। সবাই কমল আর সরজুর শাশুড়িকে একসাথে দেখে অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? সরজু কি করবে ঠিক বুঝে উঠতে পারে না, হাঁ করে দাঁড়িয়ে থাকে। ছুটে আসেন চারুলতা দেবী, সরজুর শাশুড়িকে ধরতে যান। উনি চিৎকার করে বলে ওঠেন, দাঁড়ান। ঘাবড়ে যান চারুলতা দেবী। আবার কি হলো? আগে আপনার এই ডাকাত বউয়ের ব্যবস্থা হবে, তারপর আমি ঘরে ঢুকবো। ও তো মেয়ে মানুষ না, তার বাচ্চা হবে কি করে? যে কাজ এতগুলো ছেলে মিলে করতে পারছিল না, সেখানে ও কোমরে কাপড় পেঁচিয়ে লাফ দিয়ে পড়ল। এক টানে গাড়িটাকে উপরে তুলে আনলো, তারপর হামাগুড়ি দিয়ে ভেতর থেকে আমাকে টেনে বের করলো, যেন দস্যু রানী ফুলন দেবী। ওই মেয়ে আজ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ও অলক্ষ্মী নয়, অপয়া নয়। ওর মতো লক্ষ্মীমন্ত মেয়ে বউ যেন সকলের ঘরে ঘরে হয়। আজ কমলের হাতে সরজুর স্বাদ হবে, যেন ওর মতো আমার ঘরেও মা লক্ষ্মী আসে। আমাকে না তোমরা ওকে দেখো কোথায় কেটে ছুড়ে গেছে, নিজে তো বলবে না, আগে ওর ব্যবস্থা করো, বলে হেসে ওঠেন সরজুর শাশুড়ি মা। বাড়িতে আবার শাক বেজে ওঠে, উলুধ্বনি দেয় সবাই। কমল ফিরে এসেছে, সরজু এসে জড়িয়ে ধরে ওকে। তারপর কেটে গেছে অনেক বছর। পরিবর্তন হয়েছে সমাজের, পরিবর্তন হয়েছে গ্রামেরও। কমল আজ 2 সন্তানের মা।
শ্বশুর ও স্বামীর সহযোগিতায় গ্রামের একটি স্কুল খোলে কমল। প্রথম থেকে অনেক বাধার সম্মুখীন হয়েছিল সে, কিন্তু এখন সবাই মেনে নিয়েছে। কমল নিজেও বেশি দূর লেখাপড়া শিখতে পারেনি, তাই তার ইচ্ছা ছিল পরের প্রজন্ম যেন লেখাপড়া শেখে। এখানেও লাঠি খেলা প্রশিক্ষণের ব্যবস্থা আছে, একটি আলাদা ক্লাস। মেয়েদের নিজেদের আত্মরক্ষার জন্য একটি কমল চালু করেছিল। সে নিজেই লাঠি খেলা শেখাতো। এখন আর পারে না, বয়স হয়ে গেছে। আজ যখন পিছন দিকে ফিরে তাকায় কমল ভাবে, কম লড়াই তো তাকে করতে হয়নি। একটি অশিক্ষিত প্রত্যন্ত গ্রামের মেয়ে, আর 5টা মেয়েদের মতো সংসার না করে এসব চিন্তা ভাবনা তার মতো আগে কেউ করেনি। তাই কেউ মেনে নিত না, সবাই ভুল বুঝত। কিন্তু তার শাশুড়ি মা তাকে কোনো বাধা দেননি কখনো। আজ তার জন্যই তিনি বেঁচে নেই। শ্বশুর শাশুড়ি স্বামী যদি তাকে সাহায্য না করতেন তাহলে তার পক্ষে এ কাজ করা কখনোই সম্ভব হতো না। স্বামী শ্বশুর কেউ আজ বেঁচে নেই। 2 সন্তান কর্মসূত্রে বাইরে থাকে। এই বিশাল বড় বাড়িতে আজ কমল বড় একা। কিন্তু কমল কখনোই এই বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে যেতে চায়নি। ছেলেরা অনেকবার বলেছে ওকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু কমল চায়নি। এই বাড়ি যে তার প্রাণ, আর এই গ্রাম যে স্বর্গ। কম কষ্ট তো করেনি এই গ্রামের উন্নতির জন্য। এই যে যেখানে স্কুল করেছে কমল, ওটা শ্বশুরের জমি। শ্বশুর মারা যাওয়ার পর জমিটা দখল করতে চেয়েছিল রতনলাল। ভেবেছিল বিধবা মেয়ে মানুষ, কোনোভাবে ঠকিয়ে জমিটা নিয়ে নেবে, না হলে বদনাম দিয়ে গ্রামের লোকজন খেপিয়ে দিয়ে কমলকে ভিটে ছাড়া করবে। সেই মতো রতনলালও প্ল্যান করে। শহুরে রতনলাল কমলকে গ্রামের অসহায় বিধবা মেয়ে মানুষ ভেবেছিল, তাই ঠকিয়ে তার থেকে জমি নেবে বলে কমলকে প্যাচে ফেলার জন্য ডেকে নিয়ে গিয়েছিল তার বাগান বাড়িতে। কমল বাধা দেয়নি, কারণ সে শেষটা দেখতে চেয়েছিল। যদিও বড় একটি রিস্ক সে নিয়েছিল, কারণ ওরা কমলের ক্ষতি করতে পারত। কিন্তু ওদের উদ্দেশ্য বোঝার জন্য এটুকু রিস্ক নিতেই হয়েছিল কমলকে। রতনলাল অনেক খাতির যত্ন করে কমলকে। তারপর একটি কাগজ এনে কমলকে টিপছাপ দিতে বলে জমিটা বেচে দাও, তোমাকে অনেক টাকা দেব। বিধবা মানুষ, কি করবে এত সম্পত্তি দিয়ে? ছোট ছোট 2টো ছেলে, সে না হয় আমি ওদের দেখব। সহ্যের সীমা ছাড়িয়ে যায় কমলের। তবুও ঠান্ডা মাথায় কমল দেখতে চায় কাগজটি রতনলালের কাছে। রতনলাল অট্ট হাসিতে ফেটে পড়ে, বলে তুমি দেখবে কাগজ, পড়তে পারো? নাও নাও দেখো, বলে কাগজগুলো এগিয়ে দিয়ে আবার বিদ্রূপের হাসি হাসে। কমল একটি একটি করে সব কাগজ পড়ে। ওখানে লেখা আছে যে সে স্বেচ্ছায় নামমাত্র টাকায় রতনলালের কাছে জমি বিক্রি করে দিচ্ছে। সব পড়ে উঠে দাঁড়ায় কমল, বলে রতনলালকে, সারা জীবন মানুষকে এভাবে ঠকিয়ে এসেছেন তাই তো? ভেবেছেন আমাকে ঠকাবেন? ভুল করলেন রতনলাল। আমি লেখাপড়া জানি, আপনার সব মিথ্যা যে ধরা পড়ে গেল। দৃঢ় কণ্ঠে বলে কমল। হকচকিয়ে যে রতনলাল, ভাবতে পারেনি আজ পাড়াগাঁয়ের বিধবা মহিলাও লেখাপড়া জানতে পারে। এবার কি হবে? সই করাতেই হবে তো, না হলে জমিটা হাতছাড়া হয়ে যাবে যে। এবার রতনলাল মাথা ঠান্ডা করে বোঝাতে চেষ্টা করে কমলকে, বলে বিধবা মানুষ, ছোট ছোট 2টো বাচ্চা নিয়ে কত কষ্ট তোমার। আমি তোমাকে দেখব, দরকার হলে বিয়ে করে নেব, দেখো খুব আরামে থাকবে। কেন শুধু শুধু কষ্ট করবে? আমি থাকতে তোমাকে রানীর মতো রাখবো, বলে রতনলাল হাত ধরতে চায় কমলের। কমল হাত সরিয়ে নিয়ে সাবধান করে দেয়, আপনি এসব বাজে কথা বলবেন না। কোনোভাবেই আপনাকে জমি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পথ ছাড়ুন, আমি আমার শেষ কথা বলে দিয়েছি, বলে কমল। রতনলাল দেখছে জমিও হাতছাড়া হয়ে যাচ্ছে, পাখিও হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে পাখিকে নিয়ে অন্তত মস্তি করা যাক। যেই ভাবা সেই কাজ। হাত ধরে টান দেয় কমলের। হ্যাচকা টানে, তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যায় কমল বিছানার উপর। রতনলাল ঝাঁপিয়ে পড়তে চায় তার উপরে। রতনলাল তো জানতো না কমলের কথা। সে যে লাঠি খেলা জানে, কিভাবে শত্রুর সাথে লড়তে হয় তা সে ভালোভাবে জানা আছে তার। এক সময় কত ছেলেদের সে লাঠি খেলায় হারিয়েছে। পাশ কাটিয়ে উঠে কমল রতনলালের নাকের উপর সজোরে এক ঘুষি মারে কমল। এমন আক্রমণ আসতে পারে স্বপ্নেও ভাবেনি সে। হতভম্ব হয়ে যায় রতনলাল। কমল ততক্ষণে বসিয়ে দিয়েছে আরও কয়েক ঘা। পা ধরে টানতে টানতে খাট থেকে নামিয়ে এনে 2 হাত আর পা মুচড়ে দেয়।
বলে ভবিষ্যতে আমার ও আমাদের সম্পত্তির দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে নেব। আমি অসহায় বিধবা মেয়ে মানুষ নয়, আমি লাঠি খেলা শিখেছি, লেখাপড়াও জানি। প্রয়োজনে তোমার গলা থেকে মাথা নামিয়ে দিতে আমার হাত কাঁপবে না রতনলাল। এখনো সাবধান হয়ে যাও। আর কখনো যদি এই গ্রামে ত্রিসীমানায় দেখি তবে সেদিন হবে তোমার শেষ দিন। তোমার মতো শয়তানদের জন্য আমি এই অসহায় বিধবাই যথেষ্ট। বলে গটগট করে বেরিয়ে এসেছিল সেদিন কমল। রতনলালকে আর কখনোই ওই গ্রামে দেখা যায়নি। এইসব আজ স্মৃতি কমলের কাছে। এমন সময় বাইরে দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। কে এলো এখন আবার? আজ এই বিশাল বড় বাড়িতে কমল একা। স্মৃতিচারণ করেই তার দিন কেটে যায়। এই বাড়ির ইট কাঠ পাথরের গায়ে যেন মিশে আছে তার শৈশব, যৌবন আর এখন বার্ধক্য। পুরনো দিনের বাড়ি আজ যে দিকে তাকায় যেন এক শূন্যতা হাহাকার ঘিরে ধরে থাকে। মনে হয় এই তো সেদিনের কথা। কত স্মৃতি ভিড় করে ঘুরে মনের চারপাশে। সে বিবাহিত জীবনে যা চেয়েছিল পেয়েছে তার থেকে অনেক বেশি। স্নেহময়ী শাশুড়ি মা, বাবার মতো শ্বশুর, বন্ধুর মতো সরচু আর বটগাছের ছায়ার মতো স্বামী ব্রজেশ্বরকে পেয়েছিল। একটি মেয়ের জীবনে এর চেয়ে বেশি আর কি চাই? আজ থেকে এত বছর আগেও সে স্বাধীনতা পেয়েছিল। ভাবতেও অবাক লাগে, সে তার নিজের ইচ্ছা মতো সব কাজ করেছে। আসলে তাকে কেউ এই বাড়ির বউ ভাবত না। অনেক ছোটবেলায় এসেছিল তো, তাই বাড়ির মেয়ে হয়ে গিয়েছিল। সেজন্য হয়তো তার কোনো কাজে কেউ বাধা দিত না। কিন্তু সেদিন যখন সরজুর সাধে তার থাকা নিয়ে কথা উঠেছিল তখন শাশুড়ি মা আপত্তি করেনি, বরং যেন মেনেই নিয়েছিল। কিন্তু কমল ভেবেছিল অন্তত ব্রজেশ্বর হয়তো তার পাশে দাঁড়াবে, হয়তো বলবে যে যাই বলুক না কেন তুমি এই অনুষ্ঠানে থাকবে। কিন্তু ব্রজেশ্বর তা বলেনি, বরং মায়ের উপর চাপিয়ে দিয়েছিল। খুব অভিমান হয়েছিল কমলের, তাই তো সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আজ এত বছর পরেও সব কিছু যেন চোখের সামনে ভাসে কমলের। মনে হয় এই তো সেদিনের কথা। আসলে এই পরিবারের লোকজনকে কমল খুব ভালোবেসেছিল। এটাই তার বাপের বাড়ি, আবার এটাই তার শ্বশুর বাড়ি ছিল যে। আজ মনে হয় সে খুব ভাগ্যবতী ছিল। এমন শ্বশুরবাড়ি খুব সহজে কারো কপালে মেলে না। তবুও সেদিন রাগে ব্রজেশ্বরের দিক থেকে মুখ ফিরিয়েছিল কমল। আজ মনে পড়লে লজ্জায় লাল হয়ে যায়। সরজুর শাশুড়িকে বাড়িতে ফিরিয়ে আনার পর আবার সেদিন স্বাদের অনুষ্ঠান শুরু হয়েছিল। কারো মনে আর কোনো দ্বিধা ছিল না, তবুও কমলের মনে আনন্দ ছিল না। খুব অভিমান হয়েছিল ব্রজেশ্বরের উপর। সবাই তাকে সন্তান নিয়ে খোঁটা দিলেও ব্রজেশ্বর কেন সেটা মেনে নিল? সে তো কখনোই সন্তান চায়নি, তাই তো আজ পর্যন্ত তার সন্তান নেই। তবুও সব দোষ কেন তার হলো? অনেক করে সেদিন কমলের রাগ ভাঙিয়েছিল ব্রজেশ্বর। আজ সব স্মৃতি হয়ে গেছে। কেন তাকে একা ফেলে চলে গেল সে? ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে যায় কমল। সেদিন কমল ব্রজেশ্বরের বুকে মুখ লুকিয়ে এক রাশ অভিমান নিয়ে বলেছিল, কমল, সবাই যা বলছে সেটা কি ঠিক? তুমিও কি বিশ্বাস করো ওই কথা? বুকের মধ্যে শক্ত করে কমলকে জড়িয়ে ধরে কমলকে আদর করতে করতে বলেছিল ব্রজেশ্বর, কি কথা? এই যে সবাই আমাকে বাজা বলে, আমার সন্তান নেই বলেই তো সরজুর শাশুড়ি রাগ করে চলে যাচ্ছিল। তুমিও কি তাই মনে করো? ব্রজেশ্বরের বুকে মুখ লুকিয়ে অভিমানী সুরে ঠোঁট ফুলিয়ে বলেছিল কমল। ধুর পাগলি, আমি কেন তা মনে করব? আরে তোমার তো এখনো সন্তান হওয়ার বয়স হয়নি। তুমি তো নিজেই ছোট বাচ্চা। আর যা দোষী, তোমার পেটে বাচ্চা থাকতে পারবে না তো। ওদের তো শান্তশিষ্ট মা চাই। তুমি তো শুধু একে ধরে মারছো, তাকে ধরে মারছো, লাঠি খেলছো। তা বাচ্চাটা হবে কি করে শুনি? আর নেহাত যদি হয়েও যায় তাহলে তো সে হয় না হয় না খেয়েই মরে যাবে, না হলে লাঠির বাড়ি খাবে। তুমি তো লেঠেলদের সর্দার, ডাকাত রানী ফুলন দেবী। কখনো শুনেছ ডাকাতদের ছেলে মেয়ে হয়েছে? বলে হো হো করে হাসতে থাকে ব্রজেশ্বর। একদমই আর কি করবে না, কিন্তু ভালো হচ্ছে না। আমি ডাকাত রানী ফুলন দেবী? আমি না থাকলে আজকে সরজুর শাশুড়ির কি হতো একবার ভেবে দেখেছ? ওই খালের জলে ডুবে মরতো, তাও আমাকে ডাকাত রানী বলছো? আদরে সুরে বলে কমল। হ্যাঁ তো, তুমি তো ডাকাত রানী। এই দেখো না আমাকে কেমন ডাকাতি করে নিয়েছো। প্রথম প্রথম আমিও তো তোমার কাছে যেতাম না, তুমিও ভয় আসতে না, তাই তো রাগ করে তোমার সতীন আনতে গিয়েছিলাম।
কিন্তু দেখো, এমন লাঠির প্যাচ কষলে যে কোথাও আর যাওয়া হলো না। ঘুরে ফিরে সেই আবার তোমার কাছেই চলে এলাম। আর এখন তো তুমি আমার চোখের মণি, প্রাণের শরী। বলে আরও কাছে টেনে নেয় কমলকে। থাক, আর গুণ গাইতে হবে না। সতীন এলেই ভালো হতো, তুমি একটু মজা বুঝতে পারতে। আমি তো কিছুই বলি না। পাশের বাড়িতে দেখো, দুই সতীনে কেমন ঝগড়া করে, মাঝখানে পড়ে বরটা মার খায়। তোমারও এরকম একটা ঝগড়ুটে বউ দরকার ছিল, তাহলে মজা বুঝতে পারতে। মিটি মিটি হাসে আর বলে কমল। তাই না? আমার আর মজা বুঝে কাজ নেই। একটা বউতি যা অবস্থা, আর দুটো চাই না। বলে কমলকে আরও কাছে টেনে নেয় ব্রজেশ্বর। আমি সত্যি ভুল করতে যাচ্ছিলাম কমল। যার ঘরে এমন সুন্দরী বউ আছে, সে কেন অন্য মেয়ের দিকে তাকাবে? তুমি সত্যি আমাকে ওই পাপ কাজ থেকে বাঁচিয়েছ। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। বলে আদরে আদরে ভরে দেয় কমল। ভালোবাসো না ছাই, তাহলে কাল সবাই যখন ওইসব বলছিল, তখন তুমি কেন কিছু বললে না? তাই তো আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম আর কখনোই ফিরে আসবো না। অভিমানে বলে কমল। আমার উপর তোমার একটু বিশ্বাস নেই কমল? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি জানো? কেন এমন করলে? আসলে বাবা মায়ের মুখের উপর কোনো কথা বলতে নেই, সেই শিক্ষা আমরা পাইনি। তাছাড়া বলার সাহসও নেই। আমি বুঝতে পারছিলাম মা অন্যায় করছেন, কিন্তু প্রতিবাদ করতে পারিনি। বাবা তো বলেছিলেন তুমি কোথাও যাবে না, তবুও আমি কিছু বলিনি বলে তুমি অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছিলে। সেটা আমি বুঝেছিলাম, কিন্তু কিছু করতে পারিনি। বড়দের মুখের উপর যে কথা বলতে নেই, বলে ব্রজেশ্বর। আর কখনোই আমাকে ছেড়ে যাবে না, এই আমি তোমাকে শক্ত করে ধরলাম। তুমি না থাকলে নিজেকে বড় অসহায় লাগে কমল। অথচ দেখো, তুমি আমার থেকে কত ছোট। প্রথম দিকে তো তোমাকে আমি পছন্দই করতাম না, সেই যে পালিয়ে যাওয়ার পর। অথচ এখন দেখো, চোখের আড়াল করতে ভয় পাই। হঠাৎ একটা ঝাঁকুনিতে যেন সমস্ত শরীর কেঁপে ওঠে কমলের। এই তো পাশে ছিল কমল। ব্রজেশ্বর কোথায় গেল? কমল তো কোনোদিন তাকে একা ফেলে যায়নি। তাহলে ব্রজেশ্বর কেন চলে গেল? কেন কথা রাখলো না? এক নিঃসীম শূন্যতা ঘিরে ধরে কমলকে। মন বড় হাহাকার গড়ে ওঠে ব্রজেশ্বরের জন্য। কি এমন বয়স হয়েছিল? দুদিনের কালাজ্বরে সব শেষ। শহর থেকে ডাক্তার আনার সুযোগটুকুও পর্যন্ত পায়নি সে। কত স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই বাড়ি, কমলের শ্বশুর বাড়ি। আজ আর কেউ নেই, সে একা একা স্মৃতির বোঝা হয়ে বেড়াচ্ছে। যেদিকে তাকায় সেদিকেই ব্রজেশ্বরের স্মৃতি। এই বাড়ি, ঘর, দূরে ওই আম গাছটা, চিলে কোঠার ঘর, বইয়ের আলমারি, পালঙ্ক সব আছে আগের মতো। হয়তো ময়লা জমেছে, ধুলো পড়েছে, কিন্তু সব আছে। শুধু তার প্রিয় মানুষগুলো আর নেই। ব্রজেশ্বর তাকে বড় একা করে দিয়ে গেছে। তার শাশুড়ি মাও চারুলতা দেবী, যাকে সব সময় মা ভেবেছেন, মায়ের স্নেহ পেয়েছে যার কাছ থেকে, আজ তার জন্য মনটা ভীষণ হাহাকার করছে। নিজের মায়ের কথা কমলের তার মনে নেই। সব আবদার তো সেই মায়ের কাছেই করেছে। সারাদিন কত উৎপাত করত কমল, তবুও কখনো তাকে ভুল বোঝেনি। পরম স্নেহে এত বড় করে তুলেছেন। অনেক সময় সরজুর থেকেও বেশি ভালোবেসেছেন। তার ব্যবহারে অতিষ্ঠ হলেও কখনো বিরক্ত হয়নি। সেই মাকে হারিয়ে কমল দ্বিতীয়বার মাতৃহীন হয়েছে আজ। আজও মনে পড়ে সেদিনের কথা। কমল যখন প্রথম মাতৃত্বের কথা বলেছিল তার শাশুড়ি মাকে, কি যে খুশি হয়েছিলেন সেদিন। মনে হয়েছিল যেন আকাশের চাঁদ পেয়েছেন হাতে। এত লোকের এত অপবাদের পর এই মাতৃত্ব চারুলতা দেবীর কাছে যেন মরা গাঙ্গে বন্যা আসার মতো। উনিও একসময় ভেবেছিলেন কমল বোধহয় মা হতে অক্ষম, তাই আনন্দ যেন আর ধরে না। ঠাকুরের কাছে মানত করেছিলেন সব যেন ভালোই ভালোই মিটে যায়, আর কমলকে যেন তুলোয় মুড়ে রেখেছিলেন। অনেক ভাগ্য করে কমল এমন মা পেয়েছিল। তার মৃত্যু কমলকে যেন পঙ্গু করে দিয়েছিল। অথই জলে পড়েছিল কমল, সে তো সংসারের কিছুই জানতো না। আজ মনে পড়লে খুব ভালো লাগে। কমল তো কখনোই আস্তে হাঁটাচলা করতো না, তাই সবাই খুব ভয়ে থাকতো। মাতৃত্বের ওই কয়টা দিন ব্রজেশ্বর তাকে খুব শাসনে রেখেছিল। সব সময় চোখে চোখেই রাখত, একেবারে বাচ্চাদের মতো। না হলে যে কমলকে আটকে রাখা যেত না, সুযোগ পেলেই বেরিয়ে পড়তো। আজ মনে পড়লে খুব হাসি পায়, আবার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। এত সুখ কেন তার কপালে সইল না?
কমলের সাথে সেদিন পাড়ার সবাই এসেছিল। এতদিন যারা তাকে বাজা বলে দূরে সরিয়ে দিয়েছিল তারাও এসেছিল। অনেক টিক্কা টিপ্পনি কেটেছিল সেদিনও। কিভাবে বাজা মেয়ে মানুষের সন্তান হচ্ছে, কোন ঠাকুরের কাছে মানতের ফল বা কোন সাধু বাবার ওষুধ খেয়ে এটা সম্ভব হলো, তারাও সেখানে দেখাতে চায়। এমন আরও অনেক কিছু। ওদের যে কৌতূহলের শেষ নেই। কাউকেই যে সেদিন বোঝানো যায়নি যে কমল সন্তান ধারণে অক্ষম ছিল না, সন্তান পালনে হয়তো অক্ষম ছিল, তাই সন্তানের কথা ভাবেনি কখনোই। মানদা পিসিও সেদিন এসেছিল। ব্রজেশ্বরকে ডেকে বলেছিল, শোন ব্রজ, তোর বউকে এবার থেকে একটু চোখে চোখে রাখিস। যা দস্যি, বাচ্চাটা বেরোনোর আগে না বেরিয়ে যায়, ওর তো কোনো বোধ নেই। ব্রজেশ্বর শুনে লজ্জায় লাল হয়ে উঠেছিল। বড়দের সামনে এসব আলোচনা যে বড় লজ্জার বিষয় ছিল তখন। উনি তাড়াতাড়ি ওখান থেকে চলে গিয়েছিলেন সেদিন। কিন্তু কমলকে আর একটুও দস্যিপনা করতে দেয়নি ব্রজেশ্বর। একেবারে বুকে আগলে রেখেছিল। তাই তো কেউ আর কখনোই কমলের দিকে ফিরে তাকাতে পারেনি। অথচ আজ উনি নেই বলে রতনলালের কাছে অপমানিত হতে হলো তাকে। সমস্ত শরীর ঘিন ঘিন করছে। ফের কখনো সামনে এলে ধর থেকে মাথায় নামিয়ে দেব, মনে মনে ভাবে কমল। এই বিশাল সম্পত্তির মালিক আজ কমল। তার শ্বশুর মহাশয় কমলের নামে লিখে দিয়ে গেছেন। তার বিশ্বাস ছিল এই সম্পত্তি কারবার একমাত্র কমল পারবে রক্ষা করতে। তার শ্বশুরের সেই বিশ্বাস রাখতে আজ রতনলালের বিরুদ্ধে তাকে লাঠি ধরতে হয়েছে। কোনোভাবেই সম্পত্তির এক চুলো সে বেঁচে থাকতে কারো হাতে তুলে দেবে না। মানুষটা যে বড় বিশ্বাস করে, আস্থা করে, তার সমস্ত সম্পত্তি কমলের হাতে তুলে দিয়েছিলেন। তাই তার প্রাণ থাকতে সে সেই বিশ্বাসের মর্যাদা রাখবে। প্রয়োজনে প্রাণে মারতেও পিছুপা হবে না সে। এদিকে দরজায় কে যেন ধাক্কা দিয়েই যাচ্ছে। সম্বিত ফিরে পায় কমল। চোখে জল মুছে আস্তে আস্তে দরজা খোলে। এ কি, সে কাকে দেখছে? জীবনের শেষ প্রান্তে এসে আজ কমলের খুব একা লাগে। সেই অর্থে আজ তাকে দেখার কেউ নেই। দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। সারাদিন বিভিন্ন কাজে কেটে গেলেও রাতগুলো বড় অসহায় লাগে। দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে গিলতে আসে। অথচ এই তো সেদিন সবাই ছিল, ভরা সংসার ছিল তার। মৃত্যুর আগে তার হাতে সংসারের চাবি তুলে দিয়ে শাশুড়ি মা বলেছিলেন, প্রাণ দিয়ে আগলে রাখি সেই সংসারটাকে, এটা তোর সংসার। আর দস্যিপনা একটু কম করিস। আমি না থাকলে তোকে কে সামলাবে কে জানে। মা হয়েছিস, তাও কোনো পরিবর্তন নেই। ছেলেদের তো আমাকেই মানুষ করতে হচ্ছে। কি করবি এরপর? মায়ের গলা জড়িয়ে ধরে বলেছিল কমল, তোমায় কোথাও যেতে দেব না, সারা জীবন ধরে রাখবো। আর সন্তান না হলে লোকে কী সব বলছিল। তাই তো রিক এলো। এবার তো সব তোমার দায়। আমি চললাম স্কুলে, লাঠি খেলা শেখাতে হবে। না, এই মেয়ের আর কোনো দিন পরিবর্তন হবে না। আমি মরলে যদি হয়, কপট রাগ দেখিয়ে বলেছিলেন চারুলতা দেবী। না, মাকে সে ধরে রাখতে পারেনি। ব্রজেশ্বরের মৃত্যুর ধাক্কা মা হয়ে তিনি সহ্য করতে পারেনি। তাই একটু একটু করে অসুস্থ হয়ে পড়তে থাকেন। কিন্তু শাশুড়ি মাকে কমল একটুও অযত্ন করেনি। প্রাণপণ চেষ্টা করেছে সুস্থ করে তোলার জন্য। কলকাতা থেকে ডাক্তার আনিয়েছে, তবুও পারেনি। একদিন যে সবাইকে চলে যেতেই হবে। আমরা সবাই শাশুড়ি বৌমার লড়াই ঝগড়া দেখি, কিন্তু কমল আর চারুলতার মতো যদি শাশুড়ি বৌমা হয়, তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কমলের মতো একটা গ্রামের মেয়েকে তার শাশুড়ি মা যেভাবে নতুন জীবন দিয়েছে, সেটা তখনকার সমাজে তো বটেই, এখনো বিরল। কিন্তু এমন ভালোবাসা পেয়েছিল বলেই আজ কমল তার জীবনের পুরোটা দিয়েই চেষ্টা করেছিল তার দ্বিতীয় মাকে ধরে রাখতে। চারুলতা কমলের কাছে আমাদের আজকের এই সভ্য সমাজের অনেক কিছু শেখার আছে। সত্যি আজ কমলের অনেক পরিবর্তন হয়েছে। মাথার উপর ছাদ নেই যে, নিজেকেই ছাতা হয়ে ধরতে হচ্ছে নিজের মাথায়। কেন চলে গেল মা? সে যে বড় একা হয়ে গেল আজ। সরোজও আসার সময় পায় না। তার ভরা সংসার, সে একা যক্ষের ধনের মতো এই বাড়ি আগলে বসে আছে। স্মৃতি যে বড় বেদনাময়। এখন দিনকাল অনেক বদলে গেছে। গ্রামেও প্রমোটার ঢুকে গেছে। তারা এই বাড়ি ভেঙে বহুতল ফ্ল্যাট করতে চাইছে। এদের হাত থেকে এই বিশাল বাড়ি জানে না কমল কতদিন রক্ষা করতে পারবে। সবাই রতনলালের মতো তাকে অসহায় বিধবা ভাবছে।
কিন্তু সত্যি তো আজ কমল বড় অসহায় মনের দিক থেকে, আর শরীরের জোর এখন আগের মতো আর নেই। কতদিন পারবে এদের ঠেকিয়ে রাখতে? তার অবর্তমানে ছেলেরা হয়তো দিয়েই দেবে প্রমোটারের হাতে। কত স্মৃতি বিজড়িত তার এই স্বপ্নের বাড়ি। সে তো কখনোই ভাবেনি গরিব চাষির মেয়ের এত বড় বাড়িতে বিয়ে হবে। এত সৌভাগ্য তার জন্য অপেক্ষা করছে। ওদের যে পারিবারিক ব্যবসা ছিল, ব্রজেশ্বরের মৃত্যুর পর হাল ধরে কমল। তখনও শ্বশুর মহাশয় বেঁচে ছিলেন। ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছিলেন ঠিকই, কিন্তু কোনোভাবেই কমলকে দায়ী করেননি। যেটা তখন খুব হতো, স্বামী মৃত্যুতে স্ত্রীকে দায়ী করা হতো, তাকে অপয়া অলক্ষী বলে গাল দেওয়া হতো। কিন্তু কমলের বেলা তা হয়নি। কমল যে সবার চোখের মণি ছিল। পাড়ায় কারো কোনো অসুবিধা হলেই কমল ছুটত সবার আগে। তাই তার বিপদের দিনে তাকে অপয়া না বলে আরও কাছে টেনে নিয়েছিল সবাই। একমাত্র সন্তানের মৃত্যুতে শাশুড়ি দিশেহারা হয়ে পড়েন। তাই কমল তার স্বামীর জন্য শোকটুকুও করতে পারেনি। বৃদ্ধ শ্বশুর শাশুড়ির জন্য বুকে পাথর চাপা দিয়ে থেকেছে। আজ তাদের ছেলেও কমল, মেয়েও কমল। বড় কষ্টে সেই দিনগুলোতে ওদের সামলেছে সে। একদিকে ব্যবসা, অন্যদিকে বাড়ি, তারপর ছোট দুটো ছেলে। সেই দস্যি মেয়েটা কেমন করে এত শান্ত হয়ে গিয়েছিল। বড় কঠিন ছিল কাজগুলো। এখনও সেই দিনগুলোর কথা মনে পড়ে। তখন কমল সদ্য বিধবা হয়েছে। তার পরপরই শাশুড়িও খুব অসুস্থ হয়ে পড়েন একমাত্র ছেলেকে হারিয়ে। দিশেহারা কমল কলকাতা থেকে ডাক্তার নিয়ে আসে শাশুড়ি মায়ের জন্য। আস্তে আস্তে চারুলতা দেবী সে যাত্রায় সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ডাক্তারের চোখ গিয়ে পড়ে সদ্য বিধবা কমলের উপর। শরীরে তখনও যৌবনের ছাপ অটুট, যেন সদ্য ফোটা কমল। লোভ সামলাতে পারে না ডাক্তার। ভেবেছিল তার মতো সুপুরুষকে কমল হয়তো অস্বীকার করবে না। ছোট ছোট দুটি বাচ্চাকে নিয়ে একজন অসহায় বিধবার কাছে এ প্রস্তাব হাতে চাঁদ পাওয়ার মতো হবে। কিন্তু ভুল করল ডাক্তার, যেমন ভুল করেছিল রতনলাল। ডাক্তার তার মনের কথা সেই মার খাওয়া রাজুকে বলেছিল কমলকে রাজি করানোর জন্য। রাজু বলেছিল, ডাক্তারবাবু আপনি ভুল জায়গায় কড়া নেড়েছেন। আপনার উদ্দেশ্য হয়তো ভালো, কমলকে নতুন জীবন দিতে চেয়েছেন, কিন্তু ওর সম্পর্কে আপনার আরও ভালো করে খোঁজ নেওয়ার দরকার ছিল। এই যে আমার পাটা দেখছেন, এখনও খুঁড়িয়ে চলি, এটা কমলের দান। এই গ্রাম কোনো ছেলে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারে না, শুধু কমলের জন্য। ও হলো ফুলন দেবী, মেয়ে ডাকাত, লাঠি খেলা, অস্ত্র চালনা সব জানে, মোটেও অসহায় নয়। ভুলেও এই কথা মনের কোনো প্রান্তে জায়গা দেবেন না। ও যদি শুনতে পায় তাহলে বাবার দেওয়া প্রাণটা নিয়ে কলকাতায় ফিরতে পারবেন না। ধর থেকে আপনার মুন্ডু আলাদা করে দেবে, বলেই রাজু চলে গেল। সেই যে ডাক্তার গ্রাম ছেড়েছিল আর কোনো দিন এই গ্রামে আসেনি। এ কথা পরে রাজুর কাছেই কমল শুনেছিল। এখন মনে পড়লে খুব হাসি পায়। আবার ভাবে সে সাহসী ছিল বলেই নিজেকে রক্ষা করতে পেরেছিল। কিন্তু অনেক মেয়ে তো পারে না, তাই তো সে মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এদিকে অনেকক্ষণ ধরে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। শরীর আর কুলায় না। দুর্বল শরীরটা আস্তে আস্তে টানতে টানতে নিয়ে যায় দরজার কাছে। খুলে দেয় দরজা। একরাশ মিষ্টি বাতাসের মতো মনটা ফুরফুরে হয়ে যায়। দরজার ওপারে দাঁড়িয়ে আছে সরজু। ছুটে গিয়ে আগের মতো জড়িয়ে ধরতে চায়, কিন্তু বয়স তো আর আগের মতো নেই। হাঁফিয়ে ওঠে। এক বুক অভিমান নিয়ে বলে, কমল, এতদিনে তোর মনে পড়ল? একবারও ঘাটে গিয়ে দেখা করতে পারতিস। আমার তো যাওয়ার সময় হলো। এসব কি বলছিস কমল? দেখ আমি আসি কি করে, আজ তো আর শাশুড়ি বেঁচে নেই। সব দায়িত্ব আমার। আমি তো তোকে দেখে শিখেছি কিভাবে সংসারকে ভালো রাখতে হয়, আগলে রাখতে হয়। তুই যেভাবে আমার বাবা মাকে দেখেছিস, তার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমিও চেষ্টা করেছি তোর মতো হওয়ার। তোর বাবা মা এখনো হিংসে গেল না? সেই ছোট থেকে শুধু কাড়াকাড়ি করেই চলেছিস, এখনো করবি? বলে জোরে হেসে ওঠে সরজু। না রে, এটা তুই ঠিক বলেছিস। ওনারা তোরই বাবা মা ছিলেন। ওদের মেয়ে হয়ে আমি যে কাজ করতে পারিনি, তুই তা করেছিস। আমার তো সাহসই নেই তোর মতো। তুই তো ডাকাত রানী ছিলিস, সবাই ভয় পেত তোকে, বলে হি হি করে হেসে ওঠে সরজু। কত চেষ্টা করলাম তোকে লাঠি খেলা শেখানো, তো শিখলিই না। একদিন লাঠির আঘাত পেয়ে আর কখনো লাঠি ধরলি না। ভেবে থাকতো
আজ যদি তুই তোর ওই দেওরদেরকে বিরুদ্ধে লাঠি ধরতে পারতিস, তাহলে এভাবে তোকে ঠকাতে পারতো, বঞ্চিত করতে পারতো সম্পত্তি থেকে। তা না, আমি দেখি ব্যাপারটা ওদের একটু টাইট দেই, তাও দিলি না। অভিযোগের সুরে বলে কমল। তুই আর কত লড়াই করবি? তোর মনে আছে মায়ের মৃত্যুর পর দাহ কাজ নিয়ে সমস্যা দেখা দিয়েছিল? কে মুখাগ্নি করবে তাই নিয়ে পাড়ার এক একজন এক এক রকম মত দিচ্ছিল। কেউ বলেছিল রিক আর টুবলু মুখে আগুন দেবে, কিন্তু ওরা তখন অনেক ছোট ছিল। তুই রাজি ছিলি না। প্রথা ভেঙে সমাজের বিরুদ্ধে গিয়ে সেদিন মায়ের মুখাগ্নি তুই করেছিলি। সবাই সেদিন তোর উপর রেগেই গিয়েছিল, বিশেষ করে ব্রাহ্মণ কাকা। উনি চলে গিয়েছিলেন, বলেছিলেন এমন অনাচার সহ্য করা যায় না। সাথে করে পাড়ার আরও কিছু মানুষকেও নিয়ে গিয়েছিলেন, মনে আছে তোর? কিন্তু একবার যদি ওরা যুক্তি দিয়ে ভেবে দেখতো, তাহলে বুঝতো নিয়ম মানুষের তৈরি, তার পরিবর্তন করা যায়। যে মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য তুই দিনরাত এক করেছিলি, তার মৃত্যুর পর তার উপর তোর কোনো অধিকার থাকবে না? এ কেমন নিয়ম? সত্যি তো বাবা মায়ের উপর তোর অধিকার তো সবার আগে ছিল। কেন যে মানুষ শুধু ছেলে আর বংশধর খোঁজে? আমার দাদার অসমাপ্ত কাজ তো তুই করেছিস, বাবা মায়ের দেখভাল তুই করেছিস, তাই ওই অধিকার একমাত্র তোর ছিল। আমি খুব খুশি হয়েছিলাম সেদিন, কিন্তু তোর মতো মনের জোর ছিল না, তাই সবার সামনে বলতে পারিনি। তুই প্রমাণ করেছিস ছেলের বউ ছেলে হতে পারে, মেয়ে তো হয়েই থাকে, বলে সরজু। এখন কি আর আমার গুণকীর্তন করবি, নাকি বিশ্রাম করবি? চল ঘরে যাই, আজ আবার সেই চিলেকোঠার ঘরে যাব দুজনে। ওখানে আমাদের শৈশব পড়ে আছে, খুনসুটি, ঝগড়া, মারামারির অনেক স্মৃতি। চল আর একবার জড়িয়ে নিই বুকের মাঝে, খুব খেলবো আজ আবার দুজনে, বলে সরজুর হাত ধরে ঘরে নিয়ে যায় কমল। আজ অনেক দিন পর দুই বন্ধু একসাথে, কথা যেন শেষ হচ্ছে না। মা কি এখনও শাসন করছে ওদের আগের মতো? এ বাড়ির আশেপাশে তারা নিশ্চয়ই সবাই আছে, কেউ কমলকে একা ফেলে যায়নি। হঠাৎ মাঝরাত থেকে কমলের খুব শরীর খারাপ লাগতে থাকে, বমি হয় কয়েকবার, কেমন যেন নেতিয়ে পড়ে কমল, দিশেহারা হয়ে পড়ে সরজু। এবার সে কি করবে? বহুদিন পর দুই বন্ধু গল্প করতে করতে অনেক রাত করে ফেলে। দুজনেই আজ সার নেই, পুরনো স্মৃতি, পুরনো কথা, কত কিছুই আজ মনের মধ্যে ঘুরছে। যে সমাজে শাশুড়ি ননদের ভয়ে মেয়েরা ভীত হয়ে থাকতো, সেখানে কমল স্বাধীনতা পেয়েছিল অনেক। আজও ননদ বৌদির সম্পর্ক একদম বন্ধুর মতো। না, সম্পত্তি নিয়েও কখনো সরজুর সাথে কমলের মনোমালিন্য হয়নি, যদিও শ্বশুর কমলকে তার সব সম্পত্তি দানপত্র করে দিয়েছিলেন, তাতে সরজুরও সায় ছিল। কিন্তু কমলও সরজুকে নিরাশ করেনি, তার প্রাপ্য তাকে দিয়েছে না চাইতেই। কারণ সরজু যে তার অত্যন্ত প্রিয় কাছের মানুষ, তাকে সে কীভাবে বঞ্চিত করবে? কিন্তু সেদিন মাঝরাতে কমল হঠাৎই বমি করতে শুরু করে। খাওয়া দাওয়ার অনিয়ম হলে এমন হয় মাঝে মাঝে, বমি যে থামছে না। দিশেহারা হয়ে যায় সরজু। বাল্যকালের সখী বন্ধু আজ দুজনে দুজনের অবলম্বন, কিন্তু এত রাতে কোথায় ডাক্তার পাওয়া যাবে, কাকে ডাকবে? একাও রেখে যাওয়া যাচ্ছে না। এদিকে কমল কেমন যেন নেতিয়ে পড়ছে। না না, এটা হতে পারে না, কমলকে বাঁচাতেই হবে। মাঝরাতে ছুটে যায় সরজু মোড়ল কাকার বাড়িতে। কাকার ছেলেরা সরজুকে খুব ভালোবাসে, শুধু কাকার ছেলেরা নয়, পাড়ার সবাই কমলকে ভালোবাসে। সরজুর এক ডাকে সবাই ছুটে এসেছে, কিন্তু কমলের যে বেলা শেষ হয়ে গেছে, ধরে কি রাখতে পারবে সরজু? রাতের বেলায় পাড়ার ডাক্তারকে ডেকে আনা হয়, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি না দেখে উনি কলকাতায় নিয়ে যেতে বলেন। খবর দেওয়া হয় রিক আর টুবলুকে, তবে ওরা আসা পর্যন্ত কি ধরে রাখা যাবে কমলকে? ছোট্ট একটা স্ট্রোক হয়ে গেছে। কমলকে ছাড়া সরজু কিছুতেই ভাবতে পারছে না। তার সবচেয়ে প্রধান অবলম্বন যে ছিল কমল, যে কোনো বিপদে মা দুর্গার মতো ঝাঁপিয়ে পড়ে সরজুকে রক্ষা করেছে, আগলে রেখেছে। যে কাজ সরজুর বাবা দাদা পারেনি, সেটা কমল করে দেখিয়েছে। সে যে কমলকে পেয়ে বড় নিশ্চিন্ত ছিল। আজ তাকে ছাড়া কিছুই ভাবতে পারে না সরজু। নিয়ে যাওয়া হয় কলকাতায়। এখন একটু ভালো হয়েছে কমল, দুই ছেলে চলে এসেছে। সরজুকে কাছে ডেকে বলে, আর কাঁদিস না, সবাইকে একদিন চলে যেতে হবে। আমি না হয় একটু আগেই গেলাম, আগে গিয়ে জায়গা রাখছি তোর জন্য।
তাড়াতাড়ি চলে আসিস, না হলে জায়গা দখল হয়ে যাবে। ওখানেও দুজনে বেশ জমিয়ে গল্প করব। বলেই জোরে হেসে উঠতে যায় কমল, কিন্তু শরীর খুব দুর্বল। সরোজ বলে, এখনো তো রসিকতা করতে ইচ্ছা করছে। তুই কি দিয়ে গড়ারে? যদি তাই বলিস তাহলে আমাকেও সাথে করে নিয়ে চল। তুই ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তো কিছুই পারি না। এই বিশাল সম্পত্তি কে রক্ষা করবে? তুই এভাবে আমাকে একা ফেলে যাস না চলে কমল। তোকে ছাড়া আমি যে বড় অসহায়। যাওয়া আসা কি কারো হাতে থাকে রে? আমারও কি ইচ্ছা করছে তোদের ছেড়ে চলে যেতে। এই গ্রামকে আমি মায়ের মতো ভালোবাসি। একই সবাই মিলে আগলে রেখেছিলাম। চেষ্টা করছি এর উন্নতি করতে, মেয়েদের পাশে দাঁড়াতে চেয়েছি। কখনো পেরেছি, কখনো পারিনি, তবে সবার অফুরন্ত ভালোবাসা পেয়েছি আমি। আমি ধন্য। এটুকুই সম্বল করে আমাকে হাসি মুখে যেতে দে বোন আমার। আর কাঁদিস না, এবার মুক্তি দে, বলে কমল। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়। কমলকে যেতে দিতেই হলো। কোনো ডাক্তার কবিরাজ ওকে আটকে রাখতে পারল না। যার সময় হবে সে চলে যাবে। কমলও চলে গেল, কিন্তু রয়ে গেল তার গ্রাম, শ্বশুরবাড়ি, ধানক্ষেত, ওই পোড়ো শিব মন্দির, চিলেকোঠার ঘর, পুকুর ঘাট, তার তৈরি করা স্কুল। সব কিছু পিছনে ফেলে কমল আজ যাত্রা করল নিরুদ্দেশের ঠিকানায়। সেখানে কি ব্রজেশ্বর আজও তার জন্য অপেক্ষা করছে, নাকি নতুন জন্ম ধারণ করে চলে গেছে অন্য কোনো মায়ের ঘরে? দেখা কি হবে আর একবার? তার শাশুড়ি মা, শ্বশুর মহাশয় সবাই কি আছেন ওখানে? আবার কি পাবে কমল তাদের স্নেহ ভালোবাসা? যদি তাদের আবার ফিরে পায়, তবে এই মৃত্যুতে দুঃখ নেই, কষ্ট নেই। কমল জন্ম জন্মান্তর ধরে এমন শাশুড়ি মাকেই চায়। যে গ্রামের মেঠো পথ দিয়ে কমল একদিন পালকি চড়ে বধূ বেশে প্রবেশ করেছিল, সেই গ্রামের পথ বেয়ে কাঁধে চড়ে দোলায় চেপে কমল চলেছে শেষ যাত্রার উদ্দেশ্যে। সেদিন যেমন এই মাঠ ঘাট, ওই আলপথ নববধূর আগমনে খুশিতে আত্মহারা হয়েছিল, তেমনি আজ তার শেষ বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানালো। তারাও যে কমলকে বড্ড ভালোবাসে। কত তপ্ত দুপুরে কমল বাড়ি থেকে পালিয়ে এই পুকুর ঘাটে হাঁসেদের ভেসে যাওয়া দেখেছে। আম গাছে আম পেড়েছে, অকারণে একা একাই এই মাঠে ছোটাছুটি করেছে। আজ সবাই যেন কমলকে বলছে, বড় অনাথ হয়ে গেলাম আমরা। আর কখনো বসন্তের সমীরণে আমরা মন খুলে দুলতে পারবো না, তোমার হুটোপুটির সাক্ষী হতে পারবো না। তোমার মতো একজন বন্ধুকে হারিয়ে আজ আমরাও যে বড় দিশেহারা হয়ে পড়লাম। তুমি আমাদের অনাথ করে দিয়ে চলে গেলে কমল। কমলও মনে মনে বিদায় জানায় তার প্রিয় মানুষ, প্রিয় গাছপালা, পশু পাখিদের। এরাই তো তার সঙ্গী ছিল। তার প্রিয় চিলেকোঠার ঘর, যেখানে তার শৈশব যৌবন কেটেছে খুনসুটি, মারামারি, ঝগড়ায়। আবার কখনো যৌবনে ব্রজেশ্বরের প্রেম কল্পনায়। যখন খুব মন খারাপ হতো তখন এই চিলেকোঠায় বসেই কাঁদত কমল। কত সুখ দুঃখের সাথী সে। মনে মনে যেন বলে কমল, বিদায় চিলেকোঠা। আজ সেও যেন বড় রিক্ত হয়ে গেল। এত বছরের ভালোবাসার সুতো ছিঁড়ে গেল আজ। পুরো বাড়িটাই আজ যেন স্বজন হারানোর বেদনায় হাহাকার করছে। ওই যে দূরে দাঁড়িয়ে আছে ভুলু, কমলের আদরের কুকুর, তার চোখেও জল আজ। মুখে করে কমলের শাড়ির আঁচল ধরে টানছে। শেষের দিকেই ভুলুই তো ছিল তার একমাত্র সঙ্গী। দুই ছেলে কাঁধে করে নিয়ে চলল শেষ যাত্রার উদ্দেশ্যে। সরযুকে কিছুতেই সামলানো যাচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে জীবনের শেষ ঠিকানায়। সাধের এই দেহটা শুধু এক মুঠো ছাই হয়ে ফিরে আসবে। কিছুই কেউ সাথে নিয়ে যেতে পারে না, শুধু মানুষের ভালোবাসা যায় সাথে। মারা যাওয়ার পরেও যেটা থাকে তা হলো মানুষের কর্ম, ভালো ব্যবহার। তার মধ্যেই সে যুগ যুগ ধরে বেঁচে থাকে। যেমন কমল আজ সবার মনে বেঁচে আছে। যে সমাজ শাশুড়ি বৌমার লড়াই দেখে অভ্যস্ত, সেই সমাজ চারুলতা কমল দৃষ্টান্ত স্থাপন করে গেছে। ভালোবাসার এক অনন্য নজির সৃষ্টি করেছে। এভাবেই যদি দুজন দুজনের পাশে দাঁড়ানো যায়, তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান নিজের থেকেই হয়ে যায়। যেমন স্বামী মারা যাওয়ার পরেও কমল কিন্তু শ্বশুর শাশুড়িকে ছেড়ে যায়নি, এমনকি একটু অযত্নও করেনি। যেমন তার শাশুড়ি মা তাকে আগলে রেখেছিল, বৃদ্ধ বয়সেও কমলও তাদের আগলে রাখে। এটাই তো স্বাভাবিক সম্পর্ক হওয়া উচিত। চিতা জ্বলছে দাউ দাউ করে, ধোঁয়ায় চারিদিক অন্ধকার। তার মধ্যে যেন ওই দূরে আবছা দেখা যাচ্ছে।
কমল রথে চড়ে চলে যাচ্ছে তার বাবা মা মানে শ্বশুর শাশুড়ির কাছে। হাত বাড়িয়ে তারা ডাকছে কমলকে। সেখানে কি ব্রজেশ্বরও আছে? চিনতে পারবে তাকে, নাকি নতুন করে আবার সংসার পেতেছে? তাহলে কমলকে তো আবার ফুলন দেবী হতে হবে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।